একজন সাইকো কিলার একটির পর একটি কিডন্যাপ করতে থাকে। কিডন্যাপের টাকা আদায় করার পরও যাকে কিডন্যাপ করা হয়েছে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর এই সিরিয়াল কিডন্যাপিংয়ের কারণে পুরো শহর থমথমে হয়ে যায়। এই কেসটি দেওয়া হয় সিবিআই টিমকে এবং তারা মরিয়া হয়ে খুঁজতে থাকে সেই কিডন্যাপারকে। এই মুভির প্রতিটি অংশে টুইস্টে ভরা। আপনি যখনই বুঝতে পারবেন ও আচ্ছা এই কিডন্যাপার, তখনই আপনার সকল চিন্তা ভাবনা ভেঙে দিয়ে নতুন টুইস্টের দেখা দিবে এবং আপনি নতুন করে ভাবতে শুরু করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকে শুরু করছি এমনই একটা সাইকো থ্রিলার মুভি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুভি এক্সপ্লেনেশন বাংলা। আমাদের চ্যানেলটি একদমই নতুন। যদি আমাদের চ্যানেলের প্রত্যেকটি গল্প আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের গল্প বলার গতিকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন ব্যক্তি কারো সিসিটিভি রুমে ঢুকে পড়েছে। সেখানকার সিকিউরিটি গার্ড তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে। লোকটি সেখানে জেসিকা নামের এক ধনী পরিবারের মেয়েকে কিডন্যাপ করতে এসেছে। ওই লোকটি একটি হ্যাকিং ডিভাইস ইউজ করে এবং সে ওই ডিভাইসটি নিয়ে যেখানেই যায় সেখানকার সিসিটিভি ফুটেজ নষ্ট হয়ে যায়। একটা সময় লোকটি জেসিকার সামনে এসে দাঁড়ায় এবং সে জেসিকাকে কিডন্যাপ করে নেয়। সিনটি এখানেই কাট হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা একটা ইলেকট্রনিক্স শোরুমে দেখতে পাই যেখানে টিভি চলছিল আর খবরে বলছিল একজন কিডন্যাপার এক ধনী ব্যক্তির ছেলেকে কিডন্যাপ করেছিল। টাকা পাওয়ার পরেও সেই কিডন্যাপার ওই ধনী ব্যক্তির ছেলেটিকে মেরে ফেলে। এরপর আমরা সেই দোকানের বাইরে জেসিকার বাবাকে দেখতে পাই। জেসিকার বাবার নাম জর্জ, যিনি কিনা জেসিকার মুক্তিপণের টাকা নিয়ে এসেছে। তখন জেসিকার বাবা জর্জের কাছে সেই কিডন্যাপারের ফোন আসে। তাদের মধ্যে কথা শুরু হয়, যেখানে জর্জ কিডন্যাপারকে জিজ্ঞাসা করে যে আমি তোমাকে টাকা দেওয়ার পরও তুমি আমার মেয়েকে জীবিত ছেড়ে দেবে, এর গ্যারান্টি কি আছে? জবাবে সে জানায় এছাড়া আর তোমার কোনো পথ নেই। এরপর কিডন্যাপার জানায় যদি তুমি সহজভাবে আমাকে টাকাটা দিয়ে দাও তাহলে তোমার মেয়েকে সহি সালামত তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে। যদি তুমি কোনো চালাকি করো বা পুলিশকে খবর দাও তাহলে তুমি তোমার মেয়েকে জীবিত ফেরত পাবে না। এসব শুনে জর্জ খুব ভয় পেয়ে যায়। কিডন্যাপার তাকে সামনে আগাতে বলে। জর্জ খুব ঘাবড়ে গিয়েছিল। তখনই জর্জের পিছন থেকে আমরা এক মহিলার কণ্ঠ শুনতে পাই। সেই মহিলাও তাকে এগিয়ে যেতে বলে। তখনই আমরা বুঝতে পারি যে মহিলাটি জর্জকে এগিয়ে যেতে বলেছে সে হচ্ছে সিবিআই ইন্সপেক্টর আঞ্জলি। আঞ্জলি এবং সিবিআই টিম জর্জ এবং কিডন্যাপারের কথাগুলো শুনছিল এবং কিডন্যাপারকে ট্রেস করার চেষ্টা করছিল, কিন্তু কিডন্যাপার ছিল খুবই চালাক, যার কারণে সিবিআই টিম তাকে ট্রেস করতে পারছিল না। এরপর আমাদেরকে কিডন্যাপারকে দেখানো হয়। সে জর্জকে বলে তুমি একটা সাদা ভ্যান দেখতে পাচ্ছ, সেই ভ্যানের ভিতরে টাকাগুলো রেখে দাও। জর্জ ভ্যানের কাছে যায় আর দরজা খোলার পর জানতে পারি সেই ভ্যানের ভিতরেই রয়েছে সিবিআই টিম এবং এই ভ্যানটি সিবিআই টিমেরই ভ্যান। অর্থাৎ কিডন্যাপার আগে থেকেই জানতো যে সিবিআই এখানে চলে এসেছে। এরপর জর্জ বুঝতে পারে যে কিডন্যাপার সব বুঝে গিয়েছে। এই কারণে সে কাকুতি মিনতি করতে থাকে যেন তার মেয়েকে মেরে ফেলা না হয়। জর্জ বলতে থাকে আমি সিবিআই টিমকে খবর দেইনি, দয়া করে আমার মেয়েকে কিছু করবেন না। তখন সেই কিডন্যাপার জর্জের কথায় কোনো কান না দিয়ে জর্জকে বলে সিবিআই টিমকে ওই গাড়ি থেকে বের করে দাও এবং তুমি নিজে ওই গাড়িটি চালিয়ে আমার কাছে চলে আসো। জর্জ তাকে রাস্তা বলতে থাকে। এরপর আমরা জানতে পারি যে কিডন্যাপারটি ওই এলাকাতেই আছে যেখানে জর্জ এবং সিবিআই অফিসাররা আছে। এদিকে কিডন্যাপারটি তখন একটি বিল্ডিংয়ের উপরে ছিল। কিডন্যাপার জর্জকে সেই বিল্ডিংয়ে আসতে বলে। আঞ্জলির টিমও সেই বিল্ডিংয়ের দিকে বন্দুক তাক করে রাখে, কিন্তু সিবিআই অফিসাররা সেই বিল্ডিংয়ে কাউকেই দেখতে পায় না, কারণ কিডন্যাপার সেখানে তখন ছিল না। সে জর্জকে টাকার ব্যাগটা নিচে ফেলে দিতে বলে। এই কথা শুনে জর্জও টাকার ব্যাগটা নিচে ফেলে দেয়, তবে ব্যাগটা একটি পার্কিং লটে গিয়ে পড়ে। সেখানে সিবিআই টিম এবং জেসিকার মা বাবা চলে আসে। এরপর জেসিকার মা ব্যাগটি খোলে এবং সে দেখতে পায় ব্যাগের ভিতরে তার মেয়ের মৃতদেহ পড়ে আছে। এই দৃশ্য দেখে জেসিকার মা বাবা কান্নায় ভেঙে পড়ে। এই সিন এখানেই শেষ হয়ে যায়। পরের দৃশ্যে আমরা আঞ্জলি এবং তার মেয়েকে দেখতে পাই। অ্যাঞ্জেলির মেয়ে তার মামার সাথে কথা বলছিল, অর্থাৎ অ্যাঞ্জেলির ভাইয়ের সাথে। অ্যাঞ্জেলির ভাই অ্যাঞ্জেলির সাথে খুব একটা ভালো কথা বলে না। কেন তাদের মধ্যে এই ব্যবধান সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর অ্যাঞ্জেলি তার মেয়েকে স্কুল থেকে নিয়ে যাচ্ছিল এবং সে গাড়িতে একটি রেকর্ডিং চালু করে। সেই রেকর্ডিংয়ে
অ্যাঞ্জেলির স্বামী তার মেয়ের সাথে কথা বলছিল। অ্যাঞ্জেলির মেয়ে সেই রেকর্ডিংটা এতবার শুনেছে যে তার পুরোটা মুখস্থ হয়ে গেছে, তাই সে রেকর্ডিংয়ের সাথে সাথে বলতে থাকে। এরপর অ্যাঞ্জেলি তার মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ফিরে আসার সময় তার জুনিয়র আম্বার হাসানের কল আসে। আম্বার হাসান তাকে একটি খবর দেখতে বলে। তখন অ্যাঞ্জেলি একটি গাড়ি থামিয়ে খবরটা দেখে। এই খবরটা লাইভ চলছিল। সেখানে সেই কিডন্যাপার নিউজ প্রেজেন্টারদের বলছিল যে তার নাম রুদ্র। সিবিআই অফিসার কয়েক বছর আগে রুদ্র নামের একজন কিডন্যাপারকে ইনকাউন্টারে মেরে ফেলেছিল, কিন্তু তখন যে মারা গিয়েছিল সে আসলে রুদ্র ছিল না। আসল রুদ্র হচ্ছি আমি, এবং আমি আবারও আমার কাজ শুরু করেছি। আজ থেকে 7 দিন পর আমি আরও একটি কিডন্যাপ করতে চলেছি। যদি সিবিআই আমাকে আটকাতে পারে তবে আটকাক। এইসব কথা বলে রুদ্র সিবিআইকে একটা চ্যালেঞ্জ জানায়। এরপর অ্যাঞ্জেলি তার অফিসে চলে আসে, যেখানে অফিসার নারায়ণ অ্যাঞ্জেলির উপরে দোষারোপ করছিল। আসলে অ্যাঞ্জেলি 5 বছর আগে নিজের চাকরি বাঁচানোর জন্য অন্য কাউকে রুদ্র নাম দিয়ে মেরে ফেলেছিল। তখন সেখানে অ্যাঞ্জেলির জুনিয়র আম্বার হাসান অফিসার নারায়ণকে বলে যে 5 বছর আগে আমিও অ্যাঞ্জেলি ম্যামের সাথে রুদ্রর এনকাউন্টারে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর রুদ্র আমাদের উপর গুলি চালিয়েছিল, যার কারণে আমি আহত হয়েছিলাম। কিন্তু অ্যাঞ্জেলি ম্যাম ঠিক সময়ে এসে রুদ্রকে মেরে ফেলেছিল, আর আমরা সেই বাড়িতে এসে টাকাও পেয়েছিলাম, যা রুদ্র কিডন্যাপ করার পরে তার বাবা মার কাছ থেকে নিয়েছিল। সেই নোটগুলোর সিরিয়াল নাম্বার এবং রুদ্রর বাসা থেকে উদ্ধার করার নোটের সিরিয়াল নাম্বার একই ছিল। এরপর অ্যাঞ্জেলির সিনিয়র অফিসার অ্যাঞ্জেলিকে বলে, তুমি এই ব্যাপারে কিছু বলতে চাও? তখন অ্যাঞ্জেলি জানায়, বিদেশে এমন ঘটনা অনেকবার ঘটেছে। আপনারা জ্যাক দ্য রিপারের নাম শুনেছেন। সে এক সময় কুখ্যাত সিরিয়াল কিলার ছিল। যখন রিপার খুন করা বন্ধ করে দেয় তখন তার নামে অনেক লোক খুন করতে শুরু করে এবং নিজেকে রিপার বলে দাবি করে। আমাদের কেসটাও ঠিক এমনই। আমরা 5 বছর আগে আসল রুদ্রকেই মেরে ফেলেছিলাম, কিন্তু এখন অন্য একজন লোক কিডন্যাপ করে রুদ্রর নামে চালিয়ে দিচ্ছে। এরপর অ্যাঞ্জেলি বলে, সে যেই হোক না কেন আমি তাকে ধরেই ছাড়বো। এতক্ষণ আমরা যে ঘটনা দেখছিলাম সেটা ছিল বেঙ্গালুরুতে। এবার আমরা চেন্নাইতে যাই। এখানে আমরা দেখতে পারি এই মুভির হিরো আর্জুনকে। আর্জুন ছিল অ্যাঞ্জেলির ভাই এবং সে রাস্তায় বসে মদ খাচ্ছিল। আর্জুনের কাছে তার এক বন্ধু 3 বছর পর আসে। এখানে আর্জুনের ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে সে ড্রিঙ্কস করছিল। তখন আর্জুনের বন্ধু তাকে বলে, আমি 3 বছর যাবৎ বাইরে ছিলাম, এর মধ্যে তোর প্রেমও হয়ে গিয়েছিল, আবার ব্রেকআপও হলো। আমাকে তো বল এই সব ঘটনা কিভাবে হলো। তখন আর্জুন তার পিছনের ঘটনা বলতে শুরু করে, যেখানে কাহিনী চলে যায় 3 বছর অতীতে। 3 বছর আগে আর্জুন কৃতি নামের এক মেয়ের সাথে প্রেম করত। আর্জুন একটা ডক্টর ছিল এবং কৃতি ছিল স্টুডেন্ট, যে ভবিষ্যতে অ্যাডভার্টাইজমেন্টের ইন্ডাস্ট্রিতে পদার্পণ করতে যাচ্ছিল। 2.5 বছর কৃতির পড়াশোনা শেষ করার পরে কৃতি আর্জুনকে জানায় যে তার বাবা মার ডিভোর্স হয়ে গেছে। এরপর কৃতি আর্জুনকেও বলে সে তাকে অনেক ভালোবাসে এবং সে তাকে হারাতে চায় না, এবং আর্জুনও বলে সেও তাকে অনেক ভালোবাসে এবং সে তার অনেক খেয়াল রাখবে। কিন্তু কোনো এক কারণে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। এখন কেন তাদের মধ্যে ব্রেকআপ হয়েছে সেটা আমরা গল্পের সুবিধার্থে পরে জানাচ্ছি। এরপর আমরা আবার চলে যাই বেঙ্গালুরুতে, যেখানে সিবিআই অফিসার একটা প্রেস কনফারেন্স ডেকেছে। সিবিআই সেই প্রেস কনফারেন্সে এটা জানাচ্ছিল, যেই সিরিয়াল কিলার নিজেকে রুদ্র বলছে সে আসলে রুদ্র নয়, সে আসলে অন্য কেউ, যে কিনা রুদ্রর নাম ব্যবহার করছে। ঠিক তখনই সমস্ত সাংবাদিকের ফোনে একটা মেসেজ আসে এবং সেই মেসেজে লেখা ছিল, আই অ্যাম দ্য রিয়েল রুদ্র। এইসব দেখে প্রেসের লোকেরা সিবিআইকে প্রশ্ন করতে থাকে, আর এইসব প্রশ্নের উত্তর রুদ্র নিজেই মেসেজে দেয়। এরপর রুদ্র মেসেজে জানায় সে পরবর্তী কিডন্যাপিং কখন করতে যাচ্ছে। আর এই সব বিষয় দেখে সিবিআই অফিসাররা এখন একটু ভয় পেয়ে যায়। এরপর আমাদেরকে ইন্সপেক্টর নাগেশ্বরকে দেখানো হয়, যিনি অ্যাঞ্জেলির সাথে দেখা করতে এসেছিলেন। ইন্সপেক্টর 2 বছর আগে এমনই এক কিডন্যাপিং কেস সামলাচ্ছিলেন, কিন্তু তিনি রুদ্রর ভুল তদন্তের কারণে তাকে ধরতে পারেনি। এখানে রুদ্রকে ধরার চক্করে সে অনেক নির্দোষ মানুষকে জেলে পুরে দিয়েছিল এবং জেলের মধ্যে অনেক টর্চার করেছিল, যার কারণে অ্যাঞ্জেলি ইন্সপেক্টর নাগেশ্বরকে একটা থাপ্পড় মেরে বসে।
এরপর দেখানো হয় রুদ্র তার প্ল্যান অনুযায়ী এক ধনী ব্যক্তির ছেলেকে কিডন্যাপ করে, আর সেই ধনী ব্যক্তি ছিল সেই এলাকারই মন্ত্রী। রুদ্রের দেয়া ঠিকানায় সিবিআই অফিসার এবং মন্ত্রী সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মন্ত্রীর ছেলের গাড়িটি পড়েছিল। এরপর রুদ্র মন্ত্রীকে ফোন দিয়ে বলে যে গাড়ির ডিকিতে তার ছেলে আছে, কিন্তু ডিকিটি খোলার আগে গাড়ির ভিতরে থাকা ফটোগুলো দেখে নিতে। এই কথাগুলো শুনে অ্যাঞ্জেলি ফটোগুলো দেখে, যেখানে দেখা যায় মন্ত্রীর ছেলের গায়ে একটা বোমা লাগানো আছে। রুদ্র তখন মন্ত্রীকে বলে, যদি তোমরা গাড়িটিকে একটু নাড়াও বা ডিক্কি খোলার চেষ্টা করো, তাহলে সেখান থেকে 200 মিটার রেডিয়েশনের মধ্যে যতজন থাকবে তারা সবাই মারা যাবে। এর সাথে সাথে রুদ্র মিডিয়াকেও খবর দিয়ে দিয়েছিল এবং সকল মিডিয়াও সেখানে চলে আসে। এরপর রুদ্র মন্ত্রীর কাছে তার ছেলের বদলে 2 কোটি টাকা চায় এবং সেই 2 কোটি টাকা অ্যাঞ্জেলির হাতে তাকে পাঠিয়ে দিতে বলে, এবং মন্ত্রী বলে, দয়া করে তুমি এই টাকাগুলো নিয়ে যাও এবং আমার ছেলেকে বাঁচাও, কিন্তু প্লিজ কোনো রকমের চালাকি করো না, কারণ তোমার চালাকির কারণে আমার ছেলের জীবন বিপদে পড়তে পারে। এরপর অ্যাঞ্জেলি সেখান থেকে রুদ্রর বলা লোকেশনে চলে আসে। এখানে দেখা যায় যে অ্যাঞ্জেলি মাতব্বরি করে টাকার ব্যাগের মধ্যে একটি জিপিআরএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। এরপর অ্যাঞ্জেলি রুদ্রর বলা লোকেশনে পৌঁছে যায়, যেটা ছিল একটি মেট্রো স্টেশন, যেখানে অ্যাঞ্জেলি সিবিআই টিমও ছিল, যেখানে মেট্রো স্টেশনে সিসিটিভি ক্যামেরাও ছিল, যেখানে মেট্রো স্টেশনে সিসিটিভি ক্যামেরার কাছে সিবিআই অফিসাররাও ছিল, যাতে করে রুদ্র অ্যাঞ্জেলির কাছে আসা মাত্রই মুখ দেখে চিনতে পারে। কিন্তু রুদ্র ছিল খুবই চালাক ব্যক্তি। সে অ্যাঞ্জেলিকে কথায় ভুলিয়ে ভালিয়ে একটি মেট্রো রেলের ভিতরে ঢুকতে বলে এবং সেই মেট্রো রেলের পিছনে সিবিআই অফিসাররাও আসতে থাকে। এরপর রুদ্র অ্যাঞ্জেলিকে সেই মেট্রো থেকে নামতে বলে। অ্যাঞ্জেলি যেই না মেট্রো থেকে নেমে যায় তখনই মেট্রোর দরজা বন্ধ হয়ে যায়। তারপর সেখানে রুদ্র স্টেশনের লাইটগুলো বন্ধ করে দেয় এবং সেই অন্ধকারে রুদ্র নিজের মুখ ঢেকে অ্যাঞ্জেলির কাছে আসে। তখন রুদ্র অ্যাঞ্জেলির কাছ থেকে টাকার ব্যাগটা নিয়ে নেয়। এরপর আমাদের দেখানো হয় অ্যাঞ্জেলি রুদ্রর হাতে একটা হাতকড়া পরিয়ে দিয়েছে, কিন্তু যখনই রুদ্র সরে যায় তখন আমরা দেখতে পাই সেই হাতকড়াটি রুদ্র অ্যাঞ্জেলির হাতেই পরিয়ে দিয়েছে। তার মানে বোঝা যায় যে রুদ্র কতটা চালাক আর স্মার্ট। এরপর রুদ্র সেই টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে আসে। এর কিছুক্ষণ পরে সেখানে আঞ্জলির টিম আসে। এরপর আঞ্জলির হাতকড়া খোলা হলে সে জিপিএস ট্র্যাকারকে ট্র্যাক করতে বলে। এরপর সে ওই মন্ত্রীর কাছে চলে আসে এবং মেট্রো স্টেশনে যা যা ঘটেছে সে তাকে জানায়। এদিকে অঞ্জলির অন্য একটি টিম সেই ট্র্যাকারকে ট্র্যাক করতে থাকে। এই ট্র্যাকারটা ট্র্যাক করে তারা জানতে পারে যে রুদ্র তাদের আশেপাশেই আছে। তখন সিভিআর টিম পজিশন নেয় যাতে রুদ্র আসলেই তাকে ধরে ফেলতে পারে। অন্যদিকে মন্ত্রীর কাছে রুদ্রর ফোন আসে। রুদ্র মন্ত্রীকে জানায় সে বোমটি ডিফিউজ করে দিয়েছে, তাই এখন চাইলে সে ডিকি খুলতে পারবে। এসব কথা শোনার পরে অঞ্জলি তখন ডিকিটি খোলে, কিন্তু তখন শুধুমাত্র ডিকিতে টাই ছিল, কিন্তু সেখানে মন্ত্রীর ছেলের কোনো চিহ্নও ছিল না। তখন রুদ্র মন্ত্রীকে বলে, সরি মিনিস্টার, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম যে আপনার ছেলে কোন গাড়িতে আছে। আপনার ছেলে তো আঞ্জলির ডিক্কিতেই রয়েছে, আর সে সেটা চেক না করেই আপনার ছেলেকে নিয়ে পুরো শহর চক্কর দিয়েছে। এবার সে দ্রুত ডিক্কিটি খোলার পরে সেখানে তার ছেলের মৃতদেহ খুঁজে পায়। আসলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মন্ত্রীর ছেলে মারা গিয়েছে, আর এই অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে শুধুমাত্র আঞ্জলি ড্রাইভ করার কারণে। এখানে ছেলের মৃত্যুর কারণে মন্ত্রী আঞ্জলিকে যা না তা বলতে শুরু করে। আসলে তোমরা একটা জিনিস খুব খেয়াল করে দেখতে পারবে, রুদ্র যে কোনো উপায়ে আঞ্জলিকে দোষারোপ করার চেষ্টা করছে। এখন এর কারণটা কি সেটা আমরা দ্রুতই জানতে পারবো। এরপর আমরা সিবিআইয়ের অন্য একটি টিমকে দেখি যারা রুদ্রের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই একটি নালা থেকে একটি প্যাকেট ভেসে আসে, আর যেটার মধ্যে ছিল সেই জিপিএস ট্র্যাকারটা। অর্থাৎ রুদ্র এবারও সিবিআইকে বোকা বানিয়ে পালিয়ে গেছে। আর এসব কিছু জানার পর মিডিয়া আঞ্জলিকে প্রশ্ন করতে শুরু করে, যার কারণে আঞ্জলি খুব লজ্জাবোধ করতে থাকে। এরপর মুভির সিন চলে আসে চেন্নাইতে। এখানে অর্জুন কৃতিকে ফোন করছিল, কিন্তু কৃতি ফোনটা তুলছিল না। তাই অর্জুন কৃতির বান্ধবীকে একবার ফোন দেয়। কৃতির বান্ধবী অর্জুনকে জানায় যে সে তার এক বন্ধুর রিসিপশনের জন্য ব্যাঙ্গালুরুতে বেড়াতে এসেছে। এই কথা শুনে অর্জুন ও তার বন্ধুরা সাথে সাথে ব্যাঙ্গালুরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে তাদের দেখানো হয় যে অর্জুন আর কীর্তির মধ্যে ব্রেকআপ কীভাবে হয়েছিল। আসলে কীর্তির পড়াশোনা শেষ
শেষ হওয়ার পরে সে একজন মডেল হতে গিয়েছিল। সেই সময় আঞ্জলির এক ছোটবেলার বন্ধু যার নাম সূর্য, সেও কৃতির সাথে অ্যাডভার্টাইজমেন্ট করত। কৃতি সূর্যের সাথে খুব ঘনিষ্ঠভাবে মিশত, যা অর্জুনের পছন্দ ছিল না। এরপর একদিন অর্জুন কৃতিকে বলে, তুমি এই অ্যাডভার্টাইজমেন্ট ছেড়ে দাও আর ওই সূর্যের সাথে কথা বলা এবং দেখা করা বন্ধ করো। তখন কৃতি অর্জুনকে বলে যে সূর্য শুধুমাত্র আমার ছোটবেলার ভালো বন্ধু, বন্ধুত্বের বাইরে আমাদের মধ্যে কিছুই নেই। এইসব কথা বলার মধ্যেই কৃতির কাছে সূর্যের একটা কল আসে। তখন সূর্য অর্জুনকে নিয়ে আজে বাজে কথা বলছিল এবং সে ফাইনালি কৃতিকে প্রপোজও করে দেয়। আর এইসব কথা অর্জুন শোনার মাত্রই তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়। এরপর কৃতি অর্জুনকে মানানোর জন্য তার বাড়িতে আসে। তখন সে বলে, আমি ভাবিনি যে সূর্য আমাকে প্রপোজ করে দেবে, ওর মনে যে আমার জন্য ফিলিংস আছে সেটা আমি জানতামই না। তখন অর্জুন তাকে বলে যে তুমি কোনো ছেলের সাথে এতটা ঘনিষ্ঠভাবে মিশতে পারলে সেই ছেলে তোমাকে প্রপোজ করবেই। এছাড়া সে বলে যে তুমি ঠিকই তোমার মায়ের মতো, তুমি কোনো একজন পুরুষের প্রতি আসক্ত থাকতে পারো না। এই কথাটা কৃতির কাছে খুব খারাপ লাগে, যার কারণে কৃতি বলে আজ থেকে আমাদের মধ্যে ব্রেকআপ। আর এটাই ছিল কৃতি আর অর্জুনের মধ্যে ব্রেকআপের আসল কাহিনী। এরপর অর্জুন তার দুই বন্ধুর সাথে বেঙ্গালুরুতে চলে আসে, যেখানে সে একটা রেস্তোরাঁতে তার ভাগ্নিকে আইসক্রিম খাওয়াচ্ছিল। তখনই সেখানে অর্জুনের বোন আঞ্জলি চলে আসে। এরপর আমরা জানতে পারি অর্জুন কেন তার বোনের সাথে কথা বলতো না। আসলে কিছুদিন আগে অর্জুন মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, যার কারণে আঞ্জলি অর্জুনকে একটা থাপ্পড় মারে। এই কারণে অর্জুন আঞ্জলির উপরে অনেক রেগে যায় এবং কথা বলে না। অর্জুনের বন্ধুরা আঞ্জলিকে জানায় সেই সময় তাদের এক বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে অর্জুনকে ড্রিঙ্ক করা অবস্থায় গাড়ি চালাতে হয়েছিল। এটা শোনার পর আঞ্জলি অর্জুনের কাছে ক্ষমা চায় এবং অর্জুনও তাকে ক্ষমা করে দেয়। এবার অর্জুনের বন্ধুরা আঞ্জলিকে এটাও জানায় যে সে এখন কৃতির সাথে দেখা করতে এসেছে। তখন আঞ্জলি তাকে বোঝায় যে ছোট ছোট বিষয় নিয়ে সন্দেহ করতে নেই। তবে ঠিক তখনই আমাদের সেই জায়গাতে দেখানো হয় রুদ্রকে। তার মানে রুদ্র নিশ্চয়ই এখানে কিছু একটা করতে এসেছে। এরপর আঞ্জলি দেখে যে রুদ্র নিউজ প্রেজেন্টারদের জানিয়েছে যে সে 1 ঘন্টার মধ্যে একটা কিডন্যাপ করতে চলেছে, আর সে এই মেসেজ দিয়ে সিবিআইকেও চ্যালেঞ্জ করে বসে। এইসব শোনার পরে আঞ্জলি দ্রুত আবারও তার অফিসে চলে আসে। সেখানে সে তার টিমকে বলে, আমরা রুদ্রর কল ট্রেস করতে পারিনি, কিন্তু রুদ্র যে ব্যক্তিকে কল করবে তাকে তো ট্রেস করতে পারি। এই কথা শোনার পরে টেকনিক্যাল টিম সেই লোকের ফোন ট্র্যাক করতে শুরু করে, কিন্তু রুদ্র এতটা বোকা ছিল না। রুদ্র একটা নম্বর থেকে 200টা কল জেনারেট করে, যার কারণে সব কল ট্রেস করা একসাথে সম্ভব নয়। আর এসব দেখে অফিসার নারায়ণ হন্তদন্ত হয়ে আঞ্জলির কাছে আসে এবং সে এসে এমন একটা কথা বলে যেটা শুনে পুরো শিউরে উঠতে হয়। সে জানায় যে রুদ্র ইতিমধ্যে কৃতিকে কিডন্যাপ করে নিয়েছে। এবার রুদ্র সবার মতো করে কৃতির বাবার কাছেও 2 কোটি টাকা দাবি করে। এটা শোনার পর আঞ্জলি দ্রুত তার ভাইকে ফোন দেয়, কিন্তু অর্জুনের ফোন তখন সংযোগের বাইরে ছিল। তখন রুদ্র সিবিআইকে একটা লাইভ ভিডিও পাঠায়, যেখানে কৃতিকে একটা জলের ট্যাঙ্কে বাঁধা অবস্থায় রাখে। সেই ট্যাঙ্কে রুদ্র ধীরে ধীরে পানি ভরছিল। এখন আঞ্জলির কারণে অর্জুন এবং কৃতি দুজনে বিপদে পড়েছে। এই ভেবে রুদ্র তার উপরে হাসতে থাকে। এরপর আঞ্জলি সেখানে 2টো টিম তৈরি করে। একটি টিম কৃতিকে বাঁচাতে যাবে, অন্য টিম রুদ্রকে ধরতে যাবে। এরপর কৃতিকে বাঁচানোর জন্য আঞ্জলি একটি পরিকল্পনা করে। তারা ব্যাঙ্গালোরের সমস্ত ইলেকট্রিসিটি ফেজ একটা একটা করে বন্ধ করবে। যেহেতু কৃতির এই ভিডিওটি লাইভে আছে, তো যদি সেইখানকার বিদ্যুৎ বন্ধ হয়ে যায় তখন তারা বুঝতে পারবে আসলে কৃতি কোন এরিয়াতে আছে। এই কথা শুনে অফিসাররা সেই কাজ করতে শুরু করে দেয়। এরপর অফিসার নারায়ণ চলে যায় কৃতিকে বাঁচানোর জন্য। অন্যদিকে রুদ্রর কথা মতো কৃতির বাবা 2 কোটি টাকা নিয়ে চলে আসে। সিবিআই টিম কৃতির বাবার উপর নজর রাখছিল যে তার কাছ থেকে কে এই 2 কোটি টাকা নিতে আসবে। এদিকে রুদ্রর কথায় সেই টাকাগুলো কৃতির বাবা একটি টেলিফোন বুথের মধ্যে রেখে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই অফিসার নাগেশ্বর সেই বুদ্ধি খাটিয়ে কৃতিকে বাঁচিয়ে নিয়েছে। এরপর যেটা দেখানো হয় সেটা শুনলে আপনারা পুরো শক খেয়ে যাবেন। আসলে সেই টেলিফোন বুথ থেকে যে টাকাগুলো নিতে এসেছিল সে আর কেউ নয়, অর্জুন নিজে। তাহলে কি অর্জুনই রুদ্র? আসলে এই প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। অন্যদিকে নাগেশ্বর আঞ্জলিকে ফোন করে জানায় যে তারা কৃতিকে খুঁজে পেয়েছে। অন্যদিকে ডাক্তার বলেছে কৃতিকে বাঁচানোর কোনো আশা নেই। এ কথা শোনার পর আঞ্জলি অর্জুনকে না দেখেই গুলি করতে শুরু করে। ঠিক তখনই সেখানে আঞ্জলির এক অফিসার আসে এবং আঞ্জলিকে তার ভাইয়ের ছবি দেখায়। তখন অফিসার তাকে জানায় এই ব্যক্তিটি এই টাকাগুলো নিতে এসেছিল,
সেখানে সিবিআই টিম আর্জুনের উপর গুলি চালানোর জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক তখনই আঞ্জলি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তার পায়ে একটি গুলি করে, যার ফলে আর্জুন নিচে পড়ে যায় এবং সে যাত্রায় সে প্রাণে বেঁচে যায়। এরপর আঞ্জলি ছুটে গিয়ে তার ভাইয়ের কাছে আসে। এখন এইসব কিছু সব রুদ্র দূর থেকে দেখছিল, আর এসব দেখে হাসতে হাসতে বলে যে গেম ওভার। তার মানে রুদ্রর সাথে আঞ্জলির পার্সোনাল কোনো সম্পর্ক আছে, যার কারণে আঞ্জলির পুরো পরিবার সহ প্রতিশোধ নিচ্ছে। এরপর আমরা দেখতে পাই যে ডাক্তার আঞ্জলির কাছে বলছে আর্জুন এখন বিপদমুক্ত, কিন্তু আর্জুনের কাছ থেকে একটি ডিভাইস পাওয়া গেছে। আসলে ওটা সেই ডিভাইস ছিল যেটার সাহায্যে রুদ্র সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করত। এখন এই সব কিছু দেখে প্রমাণ আর্জুনের বিরুদ্ধে চলে যেতে থাকে। এরপর আঞ্জলির কাছে নারায়ণের একটি ফোন আসে। নারায়ণ তাকে রয়্যাল ইগল ক্লাবে আসতে বলে। এটা শুনে আঞ্জলিও সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পর নারায়ণ তাকে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছিল, যেখানে দেখা যায় আর্জুন যেখানে যেখানে গিয়েছিল সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলো জ্যাম হচ্ছিল। এই সব কিছু দেখে আঞ্জলি কিছুই বুঝে উঠতে পারে না। তখন সে নারায়ণকে বলে যে হ্যাঁ, তার ভাই একটা রিসিপশনে গিয়েছিল। এরপর নারায়ণ আঞ্জলিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে রুদ্র কৃতিকে বেঁধে রেখেছিল। যেই ট্যাঙ্কের ভিতরে রুদ্র কৃতিকে বেঁধে রেখেছিল সেই ট্যাঙ্কের নিচেই আরেকটি ঘর ছিল। সেই ঘরের ভিতরেও পাওয়া গিয়েছে আর্জুনের ফিঙ্গারপ্রিন্ট। এর সাথে সাথে নারায়ণ আর্জুনের গাড়িও দেখায়, যার ভিতরে সেই টাকাগুলোও পাওয়া গিয়েছে। তার মানে এই কেসে আর্জুন পুরোপুরিভাবে ফেঁসে গিয়েছে, আর কোনোভাবেই তাকে বাঁচানো সম্ভব না। আর এইসব দেখে নারায়ণ তাকে বলে যে আর্জুনই হচ্ছে রুদ্র। কিন্তু আঞ্জলি নারায়ণের কথা বিশ্বাস করে না, কারণ সে তার ভাইয়ের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আছে। কিন্তু বিশ্বাস থাকলেও এই সব কাহিনী কিভাবে হলো সেটা তার মাথায় আসতেছে না। এদিকে হসপিটালে আর্জুনের জ্ঞান ফিরে আসে, কিন্তু তখনও আর্জুন জানতো না যে পুলিশ তাকে রুদ্র ভাবছে। তখন আর্জুন বন্ধুকে জিজ্ঞাসা করলে তার বন্ধু জানায়, তুমি কেন ওই ব্যাগটি নিতে গিয়েছিলে? তখন আর্জুন তার বন্ধুকে সব কথা বলে যে তার সাথে আসলে কি ঘটেছিল। আর্জুন বলতে থাকে যে কৃতির সাথে যখন দেখা করতে এসেছিল তখন তাদের মধ্যে কিছু আবেগঘন কথাবার্তা হয়। এরপর কৃতি সেখান থেকে চলে যায়। তারপর সে কৃতিকে খুঁজতে খুঁজতে বান্ধবীর কাছে আসে এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তার বান্ধবী আর্জুনকে বলে যে তোমার মেসেজ পড়েই কৃতি তোমার সাথে দেখা করতে চলে গেছে। এই কথা শোনার পর আর্জুন তার ফোন চেক করে দেখে তার ফোন থেকে কোনো রকমের মেসেজ পাঠানো হয়নি। তখন আর্জুন কৃতিকে ফোন করতে থাকে, কিন্তু কৃতির কাছে আর্জুনের কোনো কল যায় না। এদিকে কৃতি তার ফোন দেখতে দেখতে বাইরে চলে আসে। তখন আর্জুনও তার পিছু পিছু যায়। এরপর আর্জুন দেখতে পায় যে কৃতি গাড়ির ভিতরে আহত অবস্থায় পড়ে আছে এবং সেখানে অজ্ঞান হয়ে রয়েছে। এরপর আর্জুন সেই গাড়ির দরজা ভাঙার জন্য একটা পাথর খুঁজতে থাকে। ঠিক তখনই চলে আসে রুদ্র, আর রুদ্র এবার আর্জুনকে মেরে অজ্ঞান করে দেয়। যখন আর্জুনের জ্ঞান ফেরে তখন সে নিজেকে ওই ট্যাঙ্কের নিচের ঘরটাতে পায়। এরপর রুদ্র আর্জুনকে কৃতির সেই ভিডিওটি দেখায় যেখানে কৃতিকে ট্যাঙ্কের মধ্যে বেঁধে রাখা হয়েছে। তখন রুদ্র আর্জুনকে সেই ব্যাগটা আনতে বলে। এইসব দেখে বাধ্য হয়ে আর্জুন ব্যাগটা আনতে যায়। অর্থাৎ এখন পর্যন্ত আর্জুনের সাথে যা ঘটেছে সব কিছুই ছিল আর্জুনকে ফাঁসানোর মাস্টার প্ল্যান। এরপর যখন আর্জুন সেই হসপিটাল থেকে বেরিয়ে আসে তখন সেই খবর দেখতে পায় যে তাকেই সবাই রুদ্র বলে ডাকছে। এছাড়াও খবরে নারায়ণ এই বিবৃতি দেয় যে আমরা রুদ্রকে ধরে ফেলেছি এবং রুদ্র আমাদের হেফাজতে আছে, কিন্তু আপাতত রুদ্র চিকিৎসা সরকারি হাসপাতালে চলছে। এখন আর্জুন বুঝতে পারছিল না যে পুলিশ তাকে রুদ্র কেন ভাবছে, কিন্তু ঠিক তখনই কিছু পুলিশ আর্জুনকে দেখে আর আর্জুন একটা সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ যেভাবেই হোক নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। এরপর আমরা দেখতে পাই যে পুলিশ আঞ্জলিকে গৃহবন্দী করে রেখেছে, কারণ পুলিশের মনে হচ্ছিল যে আঞ্জলি তার ভাইকে সাহায্য করছে। এরপর দেখা যায় আর্জুন কৃতির হসপিটালে পৌঁছে গেছে এবং কৃতির রুমের বাইরে প্রচুর নিরাপত্তা। সেখানে সে পুলিশকে ফাঁকি দিয়ে রুমে ঢুকে যায়, যেখানে কৃতির অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। সেখানে কৃতির বান্ধবী উপস্থিত ছিল আর আর্জুন কৃতিকে সরি বলে। তখন আঞ্জলি কৃতির বান্ধবীকে একটা ফোন দেয়। আঞ্জলি জানতে চেয়েছিল যে আর্জুন সেখানে এসেছে কিনা। তখন আর্জুন তার বোনের সাথে কথা বলতে শুরু করে। আঞ্জলি আর্জুনকে বলে আগে তুমি আত্মসমর্পণ করো, যা হবে পরে দেখা যাবে। সাথে সাথে আঞ্জলি এটাও বলে যে রুদ্র তোমাকে ফাঁসাচ্ছে, রুদ্র টার্গেট তুমি নও বরং আমি, তুমি আত্মসমর্পণ করো, বাকিটা আমি দেখে নেব। কিন্তু এই কথাগুলো আর্জুন কোনো কানেই নেয় না। সে আঞ্জলিকে বলে যেই রুদ্রা তার প্রিয়তমার এই অবস্থা করেছে সে আসলে কে।
তখন আঞ্জলি তাকে জানায় যে এখন পর্যন্ত রুদ্রর চেহারা কেউ দেখেনি, তাই তুমি প্লিজ আত্মসমর্পণ করো, তা না হলে কেসটা অনেক জটিল হয়ে যাবে। এরপর অর্জুন তার কথা মেনে না নিয়ে সেখান থেকে চলে যায়। অর্জুন তার বন্ধুকে একটি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। তার বন্ধুকে প্রশ্ন করছিল যে কাল রাতে তুমি আমাকে যে দ্বিতীয় খুনটি করেছিলে সেটা কার নাম্বার ছিল। এরপর আমাদের দেখানো হয় অর্জুন যখন কাল রাতে সেই হোটেলে এসেছিল তখন সেখানকার সিকিউরিটি অর্জুনকে চেক করার সময় রুদ্র অর্জুনের ফোনে একটি দ্বিতীয় সিম ঢুকিয়ে দেয়। এরপর তার বন্ধু সিসিটিভি ফুটেজ চেক করার জন্য সেই হোটেলে আবারও ফিরে আসে। যেখানে কৃতিকে কিডন্যাপ করা হয়েছিল সেখানে কোনো ক্যামেরা ছিল না, একটাই ক্যামেরা লাগানো ছিল যেটা বাগানের দিকে। এরপর সেই ক্যামেরার ফুটেজ চেক করার জন্য অর্জুন এবং তার বন্ধু মেইনটেনেন্স রুমের দিকে যায়। সেখানে তারা সেই ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে এবং ওখান থেকে তারা একটি ক্লিপ পায়। এই ক্লিপে আমাদের দেখানো হয় যে অর্জুন কাল রাতে পড়ে গিয়েছিল এবং তাকে তোলার ছলে রুদ্র তার পকেটে সেই মেশিনটি ঢুকিয়ে দিয়েছিল যেটা থেকে সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল করা হতো, কিন্তু সেখানকার কোনো সিসিটিভি ক্যামেরাতেই রুদ্রর চেহারা দেখা যাচ্ছিল না। এভাবে তারা অনেক সিসিটিভি ফুটেজ চেক করে। তার মধ্যে একটি ফুটেজে দেখতে পায় রুদ্র কোনো এক ব্যক্তির সাথে মুখোমুখি কথা বলছে। সেই ব্যক্তিটি আর কেউই না বরঞ্চ স্বয়ং সেই ক্লাবের ম্যানেজার। এরপর তারা দুজনেই ম্যানেজারের মেইনটেনেন্স রুমে এসে পড়ে। এরপর অর্জুন তাকে ধরে রুদ্র ঠিকানা জেনে নেয়। অন্যদিকে দেখানো হয় যে ইন্সপেক্টর নাগেশ্বর আঞ্জলির কাছে অভিযোগ করছিল যে পুলিশ সিবিআইকে খুব ঘৃণা করে, কারণ যখন একটা কেস কোনো পুলিশ অফিসারের কাছে আসে তখন সে সেই কেসটির জন্য মন প্রাণ দিয়ে তদন্ত করে এবং প্রমাণও জোগাড় করে। যখনই সেই কেসটি প্রায় বন্ধ হওয়ার মুখে থাকে তখনই শেষ মুহূর্তে কেসটিকে সিবিআইয়ের হাতে তুলে দেয়। তখন নাগেশ্বর আঞ্জলিকে বলে, আপনি বলুন ম্যাডাম, এমন হলে কোনো পুলিশ অফিসারের মন থাকবে না কোনো কাজ করার। এবার উত্তরে আঞ্জলি নাগেশ্বরকে জিজ্ঞাসা করে, 5 বছর আগে আমরা যখন রুদ্রকে পেয়েছিলাম তখন আমার আগে কোন পুলিশ অফিসারকে এই কেসটি দেওয়া হয়েছিল। এই কথা শুনে ইন্সপেক্টর নাগেশ্বর আঞ্জলির সেই পুলিশ অফিসারের নাম জানায়। এবার সেই পুলিশ অফিসারের নাম হচ্ছে এসিপি মার্টিন রয়। যাই হোক, অন্যদিকে কিন্তু অর্জুনকে মার্টিনের বাড়ির ঠিকানায় দিয়েছিল সেই ম্যানেজার। এবার অর্জুন এসিপি মার্টিনের বাড়িতে চলে আসে। এখানে সে এসিপি মার্টিনের ছবি দেখে ফেলে। এই ছবিটি দেখে সে ধরে নেয় এসিপি মার্টিনই নিজেকে রুদ্র বলছিল। এরপর সেখানে যাওয়ার পর অর্জুনও জানতে পারে মার্টিন আগে থেকে আঞ্জলি তার পরিবারকে ফাঁসানোর পরিকল্পনা করছিল। অর্জুন মার্টিনের একটি ছবি তুলে নেয় এবং সে কীর্তির বান্ধবীর কাছে পাঠিয়ে দেয় আর তাকে বলে আর কোনো অবস্থাতেই এই লোকটাকে কৃতির কাছে আসতে দিও না। এরই মধ্যে সেই জায়গাতে মার্টিন চলে আসে। মার্টিন এখানে কৃতিকে মারতে এসেছিল কারণ মার্টিনের মুখ কৃতি দেখে ফেলেছিল, কিন্তু অর্জুনের বন্ধু মার্টিনকে দেখে ফেলে। তখন মার্টিন অর্জুনের এক বন্ধুকে মেরে অজ্ঞান করে ঘরের মধ্যে বন্দি করে রাখে। মার্টিন যখন সেই রুম থেকে বেরিয়ে আসে তখন সিবিআই অফিসার নারায়ণকে দেখতে পায়। যেহেতু তারা আগে থেকে পরিচিত তাই নারায়ণ মার্টিনকে বলে, স্যার আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম, কারণ এখন থেকে রুদ্রর কেসটা আমি দেখছি। ভালোই হলো যে আপনার সাথে এসে এখানে দেখা হয়ে গেল। এরপর নারায়ণ যখন মার্টিনকে কৃতির কাছে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখানে অর্জুন চলে যায়। এবার অর্জুন সবাইকে এক জায়গায় লক করে ফেলে। তারপর অর্জুন কৃতির ঘরের নিচে চলে যায়। আসলে এটা অর্জুনের একটা প্ল্যান ছিল, কারণ অর্জুন চাচ্ছিল কৃতির রুমের বাইরে নিরাপত্তা আরো বাড়ানো হোক। এই সবকিছুই মার্টিন বুঝে ফেলে আর নারায়ণও কৃতি রুমের বাইরে নিরাপত্তা বাড়িয়ে দেয়। মার্টিন যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন অর্জুন তাকে ধরে একটা রুমের মধ্যে ফেলে দেয় এবং সে মার্টিনকে প্রচণ্ড আহত করে দেয়। কিন্তু মার্টিন ছিল একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, তাই সে খুব সহজেই অর্জুনকে হারিয়ে দিতে থাকে। এখানে মার্টিন তাকে জানায়, তুমি যে রুদ্র রুদ্র নাম শুনছো আসলে রুদ্র কোনো লোকই নয়। আসলে রুদ্র নামে যে কোনো লোক নেই। কেন বলছি সেই কাহিনীটাই এখন শুনবো। এরপর আমাদের দেখানো হয় 5 বছর আগের মার্টিন রুদ্রর কেস। মার্টিন রুদ্রর কেসটি তদন্ত করছিল। তখন সরকার হঠাৎ করে সেই কেসটি সিবিআই এর হাতে তুলে দেয়। আর অন্যদিকে রুদ্রার সেই কেসের তদন্তকারী অফিসার ছিল সেই সময়কার আঞ্জলি। আর যখনই কেসটা সিবিআই এর কাছে চলে যায় তখন মার্টিন তার চাকরিটি ছেড়ে দিয়েছিল এবং সেই চাকরি ছেড়ে ওই কেসটা তদন্ত করতে চাচ্ছিল। এভাবে তদন্ত করতে করতে মার্টিন অনেকগুলো প্রমাণও জোগাড় করে ফেলে। তখন মার্টিন একটা ছেলের বাড়িতে আসে, যে ছেলেটা তখন মরণাপন্ন অবস্থায় ছিল। মার্টিন সেই ঘরের ভিতর তাকাতেই সেখানে সেই আঞ্জলিকে দেখতে পায়। অর্থাৎ আঞ্জলি হলো আসল রুদ্রা। আর আঞ্জলি সেখানে সেই ঘরে প্রমাণ তৈরি করছিল, অর্থাৎ সেই টাকাগুলো
যা আঞ্জলি তিনজনকে মেরে তাদের বাবা মার কাছ থেকে চেয়েছিল। এরপর ইনকাউন্টারের নামে সেই ছেলেটাকে মেরে তাকে রুদ্র বানিয়ে দেয়া হয়। তার মানে আঞ্জলি হলো আসল রুদ্রা। কিন্তু এই গল্প আবারও বর্তমানে ফিরে আসে। মার্টিন আর্জুনকে বলে যে তোমার বোন প্রমোশনের জন্য চারটা ছেলেকে মেরে ফেলেছে, আর তখনই আমি ঠিক করেছিলাম যে আঞ্জলিকে বরবাদ করে দিব। এমনটা করার জন্য মার্টিনের স্ত্রী তাকে বারণ করছিল, তাই মার্টিন প্রথমে তার স্ত্রীকেই মেরে ফেলে। এরপর মার্টিন নারায়ণকে ফোন করে এবং তাকে জানায় সে রুদ্রকে ধরে ফেলেছে। এই কথা শুনে নারায়ণ সেখানে চলে আসে। এখানে মার্টিন নারায়ণকে উস্কানি দিতে থাকে যে আর কতদিন তুমি অ্যাঞ্জেলির অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে, তোমারও তো জীবন এগিয়ে নিয়ে যাওয়া দরকার, তোমারও প্রমোশন দরকার। তখন নারায়ণ মার্টিনকে বলে প্রমোশনের জন্য আমাকে কি করতে হবে। তখন সে জানায় 5 বছর আগে আঞ্জলি যা করেছিল এখন তোমাকে তাই করতে হবে, এতে তোমার প্রমোশনও হবে আর তোমার জনপ্রিয়তা অনেক বেড়ে যাবে। অর্থাৎ এবার রুদ্রকে ইনকাউন্টার করতে হবে। এরপর নারায়ণ তার পকেট থেকে বন্দুক বের করে। তখন নারায়ণ ও মার্টিন সেই ঘরের মধ্যে যায়। আর্জুন তাদের দুজনকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর্জুন আঞ্জলির বাড়িতে চলে আসে। আর্জুন সেখানে যাওয়ার পর আঞ্জলিকে প্রশ্ন করতে থাকে, তুমি প্রমোশনের জন্য 4 জন মানুষকে মেরে ফেলেছো, এই কারণে মার্টিন রুদ্র নাম ব্যবহার করে আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে এবং তোমার এই সব কর্মকাণ্ডের কারণে আমাকে এবং আমার গার্লফ্রেন্ডকে শাস্তি ভোগ করতে হচ্ছে। তখন আঞ্জলি আর্জুনকে বলে যে 4 জন মারা গিয়েছে তারা কেউই নির্দোষ ছিল না। এরপর আমাদের দেখানো হয় আঞ্জলির অতীত। সেখানে দেখানো হয় যে আঞ্জলির বিয়ে হচ্ছিল বিক্রম আদিত্য নামের এক ব্যক্তির সাথে। তাদের বিয়েতে আর্জুনও ছিল এবং তাদের বিয়ের কিছুদিন পরে আঞ্জলি গর্ভবতী হয়ে যায়। তবে সেই সময় চাকরির জন্য বিক্রমকে ইউকেতে যেতে হচ্ছিল, সেই কারণে বিক্রম এবং আঞ্জলি তাদের গাড়িতে করে এয়ারপোর্টের দিকে রওনা হয়। তখন বিক্রম তার নবাগত মেয়ের সাথে কথা বলতে থাকে। এই কথাগুলো হচ্ছে সেই কথাগুলো যা আঞ্জলির মেয়ে স্কুলে যাওয়ার সময় শুনতো। এরপরে বিক্রম তার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখানোর জন্য গাড়ি থেকে বেরিয়ে আসে। তখনই একটি গাড়ি এসে বিক্রমকে উড়িয়ে দেয়। বিক্রমের অ্যাক্সিডেন্ট দেখার পর গর্ভবতী আঞ্জলি চিৎকার করতে থাকে এবং দৌড়ে বিক্রমের কাছে আসে। এছাড়া যে গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই গাড়ি থেকে 4 জন বেরিয়ে আসে। আঞ্জলি তাদের কাছে প্রচুর অনুরোধ করে, প্লিজ আমার স্বামীকে হসপিটালে নিয়ে চলো, কাছেই তো হসপিটাল, প্লিজ আমার স্বামীকে হসপিটাল নিয়ে চলো, আমি কাউকে বলবো না যে তোমরাই আমার স্বামীকে অ্যাক্সিডেন্ট করেছো। কিন্তু ওই 4 জন প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাদের মনে হচ্ছিল যে তারা হয়তো ফেঁসে যাচ্ছে, তাই সেই ছেলেরা একটা রড দিয়ে বিক্রমের মাথায় মেরে তাকে খুন করে এবং সেই সাথে সাথে আঞ্জলিকেও আঘাত করে অজ্ঞান করে দেওয়া হয়। এরপর আঞ্জলির যখন হসপিটালে জ্ঞান ফেরে তখন সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এবার সেখানে পুলিশ আসে এবং আঞ্জলিকে জিজ্ঞাসা করে, তোমার স্বামীকে যারা অ্যাক্সিডেন্ট করেছে তুমি তাদেরকে চিনতে পেরেছো কিনা। কিন্তু আঞ্জলি বলে, যেই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি কারো মুখই দেখতে পারিনি। কিন্তু আঞ্জলি মনে মনে ঠিক করে রেখেছিল যে সে তার স্বামীর খুনের বদলা নেবে। সেই 4 জনের মধ্যে 3 জনকে সে খুব খারাপভাবে মারে এবং একটা কিডন্যাপিংয়ের মতো দেখানো হয় এবং তাদের বাবা মার কাছ থেকে টাকা চেয়ে নেয়। এর সাথে সাথে অপরাধটি আরেকটা ছেলের মাথা চাপিয়ে দেয় এবং সেই ছেলেটাকে আঞ্জলি রুদ্র বানিয়ে তাকে এনকাউন্টার করে তার প্রতিশোধ পূর্ণ করে। ভাই রে ভাই, জাস্ট একবার একটু ভাবো যে আসলে এই মুভিটার মধ্যে কত পরিমাণ প্যাচ আছে। যাই হোক, এবার দেখা যায় হসপিটালের বাইরে কৃতির বাবা মা এসে বিবৃতি দিচ্ছিল যে কৃতিকে ভালো চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হচ্ছে। এরপর মার্টিন নারায়ণকে ফোন করে এবং প্রথমে জিজ্ঞাসা করে কৃতি কেমন আছে, কিন্তু মার্টিন আসলে জানতে চাচ্ছিল যে কৃতিকে কিভাবে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। নারায়ণ মার্টিনকে জানিয়ে দেয় যে কৃতিকে তারা কিভাবে নিয়ে যাচ্ছে। সেই প্ল্যান অনুযায়ী মার্টিনও তার প্ল্যান বানিয়ে ফেলে। তার প্ল্যান অনুসারে পরের দিন মার্টিন কৃতিকে কিডন্যাপ করতে যাচ্ছিল। তখন আর্জুন মার্টিনকে ফোন করে এবং তাকে খবর দেখতে বলে। সেই খবরে রুদ্র নামে একজন বলছে যে পরে 1 ঘন্টার মধ্যে আমি আরেকটি কিডন্যাপ করতে চলেছি এবং সে সিবিআইকে চ্যালেঞ্জ জানায়। এই ভয়েসটা আর্জুন নিউজ চ্যানেলে পাঠিয়ে দেয় যাতে করে মার্টিনকে বিভ্রান্ত করতে পারে। যাই হোক, আর্জুন মার্টিনকে এটাও জানায় যে আমি কৃতির হসপিটালে আছি এবং আমি তোমাকে কৃতিকে মারতে দেব না। এরপর আর্জুন কৃতিকে একটা অ্যাম্বুলেন্সে নিয়ে কোথাও যাচ্ছিল। তখনই তার সামনে মার্টিন এসে যায়। আসলে মার্টিন অনেকক্ষণ যাবৎ আর্জুনের পিছু করছিল। সে নারায়ণকে ফোন করে বলে দেয় যে রুদ্র কৃতিকে ধরে ফেলেছে, আমি রুদ্রর পিছনে যাচ্ছি, তুমি আমার ফোনটা ট্র্যাক করো এবং আমি যেখানে যাচ্ছি সেখানে চলে আসো।
এই কথা বলার পর মার্টিন আর্জুনের পিছু করে এবং তারা দুজন একটা নির্জন জায়গায় চলে আসে। এবার এখানে আমরা জানতে পারি যে কৃতি অন্য একটা অ্যাম্বুলেন্সে করে ইতিমধ্যে লন্ডনে চলে গেছে এবং আর্জুন যে অ্যাম্বুলেন্সটা নিয়ে এসেছে তাতে কেউই নেই। আর এই সাথে নারায়ণও জানতে পারে যে মার্টিনই হলো আসল রুদ্রা। এরপর আমাদের দেখানো হয় আর্জুন মার্টিনকে ফোন করছিল, তখন মার্টিন আর্জুনকে ধরার জন্য তার বাড়িতে এসেছিল। এই সুযোগের সদ্ব্যবহার করে আঞ্জলি তার বাড়িতে চলে যায় এবং সেখানে এমন একটা প্রমাণ রাখে যাতে সিবিআই ও পুলিশ অফিসার মনে করে মার্টিন হলো আসল রুদ্রা। এরপর নারায়ণ সেখানে চলে আসে এবং নিজের চোখে সব প্রমাণগুলো পড়ে, যার ফলে সে মার্টিনকে রুদ্র ধরে নেয়। এরপর নারায়ণ মার্টিনকে খুঁজতে বের হয়, তখন মার্টিনের একটা ফোন আসে। এই কারণে নারায়ণও সেই জায়গায় গিয়েছিল যেখানে আর্জুন ও মার্টিন ফাইট করছিল। ইতিমধ্যে সেই জায়গায় আঞ্জলি উপস্থিত হয়ে পড়ে। এরপর মার্টিন যখন আঞ্জলির দিকে বন্দুক তাক করে, ঠিক তখনই নারায়ণ মার্টিনকে গুলি করে মাটিতে ফেলে দেয়। এরপরে আঞ্জলি মরণাপন্ন মার্টিনের কাছে আসে এবং তাকে বলে, স্যার, আপনি যদি এটা ভাবতেন যে আমি আসলে কেন রুদ্র বানিয়েছি, তাহলে আপনিও রুদ্রর নাম ব্যবহার করতেন না। আসলে আপনার জানা উচিত ছিল আমি কেন নিজেকে রুদ্র বানিয়েছিলাম। আর এই কথা বলার পরেই সেখানে মার্টিন মারা যায়। এবার সেখান থেকে কয়েক সপ্তাহ পরের কাহিনী আমাদের দেখানো হয় যে কৃতি লন্ডনে সুস্থ আছে। এরপর আর্জুনকে ভিডিও কলে বলছে, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। এই কথা শুনে আর্জুনও খুশি হয়ে যায়। আর এরই সাথে সাথে এই মুভিটাই এখানেই শেষ হয়ে যায়। আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি একদমই নতুন। যদি আমাদের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের গল্প বলার গতিকে অনেক গুণে বাড়িয়ে তোলে। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের কোনো একটি গল্পে।